বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে এমটি বিল্লাল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের অত্যন্ত মহামূল্যবান লাইভ ক্লাসটি। আপনারা যারা এই মুহূর্তে লাইভে যুক্ত হচ্ছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। অনেক দিক নির্দেশনামূলক একটি আলোচনা, দীর্ঘ একটা জার্নি হয়েছে আমাদের 18তম শিক্ষক নিবন্ধন স্কুল এবং কলেজ পর্যায়ের। আমার সাথে আমার স্টুডেন্টদের অনেক পরিশ্রম হয়েছে। আমি যখন 17তম লিখিত বিষয়ের পড়ানো শুরু করি তখন যে জায়গায় হোঁচট খেয়েছিলাম, ঠিক 19তম লিখিত বিষয়ের প্রস্তুতি নিতে গিয়ে সেম জায়গায় হোঁচট খাচ্ছি। দীর্ঘ কয় বছর, 3 বছর 3.5 বছর পরে আবার একই জায়গায় এসে আটকাইছি। কোন জায়গায়? যখন 17তমতে পড়ানো শুরু করতেছিলাম লিখিত কোর্স, তখন এই তো একজন অলরেডি মেসেজ করে ফেলছে, মোহাম্মদ হাফিজ। তখন অনেকেই বলতেছে এনটিআরসি নাকি বিলুপ্ত হয়ে যাবে। এই 17তম ক্লাস শুরু করার আগের কথা বলতেছে, স্যার এনটিআরসি নাকি বিলুপ্ত হয়ে যাবে। আবার একটা পক্ষ বলতেছে স্যার আর নাকি শিক্ষক নিবন্ধন পরীক্ষা হবে না। আবার কেউ কেউ বলতেছে স্যার শিক্ষক নিবন্ধন পরীক্ষা নাকি বিসিএস এর আদলে হবে। এই প্রশ্নগুলো আপনি তো এখন শুনতেছেন, এখন বলতেছেন, সেই আমি শুনতেছি সেই 3-4 বছর আগে থেকে। আপনাদেরকে আমি একটু সচেতন করার উদ্দেশ্যে কথাগুলো বলতেছি। অনলাইনের কল্যাণে ফেসবুকে বা ফেসবুক গ্রুপে বা পেজে চাইলেই একটা নেগেটিভ কমেন্ট করা যায়, দেওয়া যায়। দেওয়াটা খুবই সহজ, কিন্তু সিনসিয়ারলি আন্তরিকতার সহিত কথা শোনাটা একটু পরিশ্রমের ব্যাপার। সবাই কিন্তু একরকম না, শতকরা হয়তো আপনার 1% আছে এরকম, সবাই তো আর একরকম না। যাই হোক, যে কথাটা বলতেছিলাম, তো আপনি যেটা আমি 17তম যে 3টা প্রশ্ন সবচেয়ে বেশি সম্মুখীন হতাম, এখন আবার ঘুরে ফিরে সেই প্রশ্নগুলো আসতেছে যে স্যার এনটিআরসি নাকি বিলুপ্ত হয়ে যাবে। 2 নম্বরে আর নাকি শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা হবে না। 3 নম্বরে স্যার পরীক্ষা নাকি পিএসসির অধীনে বিসিএস এর আদলে হবে। তখন আমি তাদেরকে জবাব দিতাম যে এগুলা সবই গুজব, সবই বোকাস। হয়তো কেউ কেউ তখন আমার কথা শুনেছে, কেউ কেউ আমার কথা বিশ্বাস করে নাই। আল্লাহর রহমতে এখন আমার হাতে গড়া 17তমতে এক ঝাঁক শিক্ষক সারা বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে আছে। খুব শীঘ্রই হয়তো তারা জয়েন দিবে। অলরেডি চূড়ান্ত নিয়োগ হয়েছে, শুধু পুলিশ ভেরিফিকেশন বাকি। আজকেও একজন আমার এই প্রসঙ্গে নিয়ে একটা ভিডিও করেছে, দেখলাম। এরকম শত শত আছে। 18তমতেও ইনশাল্লাহ এরকম শত শত থাকবে। তো আসলে আমি আমার কথা বলবো, বিশ্বাস করা না করা আপনার ব্যাপার। কারণ আমি তো আপনাকে জোর করে গলাধকরণ করাইতে পারবো না, আর আপনি কিন্তু সেই বয়সও না আপনার। আর বর্তমান অনলাইনে যে গুজবের ছড়াছড়ি, আপনি সঠিক আর ভুল খুঁজে বের করতেই আপনার জান শেষ হয়ে যাবে। যে কথাটা আমি বলতেছি, যাই হোক, আসলে আপনার কথাগুলো জবাব আমি দিচ্ছি। এনটিআরসি বিলুপ্ত হবে না। এনটিআরসি এর আরো 4 বছর আগে থেকে শুনতেছি এনটিআরসি এর নামটা পরিবর্তন করে অন্য একটা দেওয়ার পরিকল্পনা তারা করতেছে। সে 4 বছর আগের পরিকল্পনা এখন কোথায় আছে, হিমাগারে চলে গেছে, এই বিষয়ে কিন্তু এখন আর কোনো কথা নাই। এগুলো কিন্তু ওই যে বিভিন্ন ইউটিউবার, বিভিন্ন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু এই কথাগুলো বাঁচাইয়া রাখছে। কিন্তু কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন, তাদের ভিউজ উঠাচ্ছে তারা এনটিআরসি যদি তাদের নাম পরিবর্তন করে, তাতে আমার আপনার কি যায় আসে? আপনি একটু বলেন তো, বলেন। কিচ্ছু যায় আসে না। দ্বিতীয়ত, আচ্ছা, বিসিএস এর আদলে যদি পরীক্ষা হয়, তো আমরা যে এখন পরীক্ষাটা দিতেছি এটা কি বিসিএস এর আদলে নয় কি? আপনারা কমেন্ট করে কিন্তু আপনাদের কথাগুলো বলবেন, আমার সাথে অংশগ্রহণ করবেন। এটা একটা লাইভ আলোচনা, উন্মুক্ত আলোচনার আমি আয়োজন করেছি আপনাদের খেদমতে। তো আমরা যে এখন পরীক্ষাগুলো দিতেছি, এখানে ফ্রিলি হচ্ছে, রিটেন হচ্ছে, ভাইভা হচ্ছে, পুলিশ ভেরিফিকেশন হচ্ছে। তাহলে তো আমরা বিসিএস এর আদলেই পরীক্ষা হচ্ছে, তো বিসিএস এর আদলে হলে রিটেন বাদ হয়ে যাবে, এই কথাটা আপনার মাথায় আসলো কিভাবে? এই পোকাটা আপনার মাথায় কিভাবে ঢুকলো বলেন? আর এনটিআরসি কি এরকম কোনো কথা বলেছে কখনো? আপনি বলেন।
আপনি কোথাও পেয়েছেন এনটিআরসি কোনো নোটিশে, কোনো কোথাও? এরপরে আসেন, পরীক্ষা হবে না এরকম একটা গ্রুপ বলতেছে। আচ্ছা আপনি কি বলেন, দুনিয়াতে, পৃথিবীতে, বাংলাদেশের প্রেক্ষাপটে এমন কোনো চাকরি আছে যেখানে পরীক্ষা হয় না? এখন হয়তো আপনি বলবেন স্যার এমসিকিউ হবে, সেটা বলছি। আচ্ছা এই কথা আপনি এনটিআরসি কোথায় কখনো কি বলেছেন? কোনো নোটিশ দিচ্ছেন, কোনো পরিপত্র দিচ্ছেন? প্রথম আলো পত্রিকা, দৈনিক, মানে জাতীয় যে পত্রিকাগুলো, দৈনিক শিক্ষা বা বিশ্বস্ত যে অনলাইন প্ল্যাটফর্মগুলা, এখানে আপনি কোথাও পেয়েছেন এরকম কোনো তথ্য? পান নাই। আপনি পেয়েছেন কোথায়? বিভিন্ন, মানে ওই যে ইউটিউব, ফেসবুক, যারা ওই যে কন্টেন্ট বানায় দিনকে রাত, রাতকে দিন করে, তাদের এখানে। আর আপনি আছেন, আপনাদের মধ্যে একটা বড় অংশ 17তম থেকে এগুলো নিয়ে পড়েছিল, এখনো আছে। আচ্ছা এখন যারা লাইভে আছেন অনেকে কি করবেন, আমার এই ভিডিওটা তো শেয়ার দিয়ে রাখবেন, অবশ্যই রাখবেন, আমি জানি, বা আপনারা না দিলেও আমার এটা ইউটিউব, ফেসবুকে থাকবে। কোনো কারণে যদি এনটিআরসি লিখিত পরীক্ষা না না, এটা আমি বলতেছি কোনো কারণে, কথাটা ভালো করে খেয়াল করবেন। এটার ধরেন সম্ভাবনা বিভিন্ন এই আবল তাবল ফেসবুক, ইউটিউবের কল্যাণে আমি বলতেছি ধরেন 5% সম্ভাবনা আছে বা 10% সম্ভাবনা আছে। আর 90% তো আমরা লিখিত পরীক্ষা হবে, যেভাবে হয়ে আসছে সেভাবেই হবে। হয়তো তারা যদি নাম পরিবর্তন করে তাদের সংস্থা, সেটা তাদের ব্যাপার। আর বিসিএস এর আদলে হলে আমার তো মনে হয় লিখিত হবে, আরো স্ট্রংলি হবে এইবার যেভাবে হয়েছে। এখন আপনি যদি তাদের কথা মতো ঘুমিয়ে থাকেন, আমি যদি তাদের কথা মতো ঘুমিয়ে থাকি, দিন শেষে যখন লিখিত পরীক্ষার তারিখটা দিয়ে দিবে বা সার্কুলারটা চলে আসবে সেম সিস্টেমে, 17তে যেভাবে হয়েছে, 18তে যেভাবে হয়েছে, তখন আপনার আমার উপায় কি? তখন আপনার আমার উপায় কি? তখন আপনারা অনেকে প্রশ্ন করতেছেন, আমি এগুলোর জবাব একটু পরে দিব। তখন আপনার আর আমার উপায় কি? কোনো উপায় নাই। কিন্তু আমি প্রস্তুতি নিলাম, ওই যে বললাম 100 ভাগের মধ্যে 10 ভাগ কোনো কারণে যদি না হয়, আমি প্রস্তুতি নিলাম, হয় নাই, তাতে তো আমার কোনো লস নাই। আর আমি আপনাদেরকে আজকে লাইভের মাধ্যমে বলতেছি, আমি কিন্তু আপনাদেরকে কাউকেই বলি না আপনি শুধু শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা, শিক্ষক নিবন্ধন পরীক্ষা নিয়েই পড়ে থাকেন। বাংলাদেশে আরো অনেক জব সেক্টর আছে, অন্যান্য চাকরির প্রিপারেশন নেবেন, সাথে শিক্ষক নিবন্ধনটাও নেবেন। আমি বলি না আপনি সারা বছর শুধু সারাদিন শিক্ষক নিবন্ধন পরীক্ষা নিয়েই থাকেন, সেটা কিন্তু আমি কখনোই বলি না। কেন বলবো? চাকরি কি আর নাই দেশে? আরো অনেক লোভনীয়, আরো অনেক সম্মানী, আরো অনেক ভালো ভালো জব আছে, সরকারি ফুল গভর্নমেন্ট জবগুলো আছে, সেটারও আপনি প্রিপারেশন নেবেন। তো কোনো কারণে যদি না হয় তো মন্দ কি? আমি তো অন্যটা নিয়ে আসি। কিন্তু আমি যদি একবার হাত পা গুটাইয়া ঘুমাইয়া থাকি, 17তম এরকম অনেকেই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু ঠিকই আজকে যারা পড়াশোনা করেছে গুজবে কান না দিয়ে, তারা কিন্তু ঠিকই সফল। আজকে কিন্তু তাদের নামের সাথে আমিও গর্ব করে বলতে পারি যে আমার এই ছাত্র এইখানে নাম করা, আমার থেকেও ভালো নাম করা প্রতিষ্ঠানের কলেজের লেকচারার হয়েছে, মাদ্রাসার লেকচারার হয়েছে, অ্যাসিস্ট্যান্ট টিচার হয়েছে, তারাও আজকে বুক ফুলাই তারা নিজেদের আত্মপরিচয় দিতে পারে। আর যারা গুজব নিয়ে পড়েছিল, যারা এই বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে পড়েছিল, তাদের অবস্থা আজকে কোথায় ইতিহাসে আস্থা করে চলে গেছে। সম্মানিত ভিউয়ার্স, ভূমিকাতে অনেক সময় নিয়ে ফেলেছি, তো আমি বলবো এইসব গুজবে কান দিবেন না। কান না দিয়ে আপনি আপনার কাজটা করে যান। আমি আজকে মূলত কথা বলতে আসছি কিভাবে শুরু করব আমরা। আদাব, হৃদয় চন্দ্র দেব। আচ্ছা, আপনারা যারা আমার সাথে আছেন নিয়মিত, আমার ভিডিও বা আমার কন্টেন্ট চাচ্ছেন ইউটিউব বা ফেসবুকে, আপনারা আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। আমি দেখি আমার লক্ষ লক্ষ ভিউ, আমার এখানে হাজার হাজার ভিউজ উঠে, কিন্তু আপনারা আমার পেজটি ফলো করেন না। তো আপনাদেরকে আবার আমার নোটিশ দিয়ে আনতে হয়, প্রতিদিন তো এত নোটিশ দেওয়া যায় না। আপনারা আমার পেজটি ফলো দিয়ে রাখেন। যে কথাটা বলতেছি যে আমরা 19তম লিখিত প্রস্তুতি কিভাবে শুরু করব। আপনাদের আমি এখন একটা কথা বলবো, অনেকে হয়তো আমার কথাটা মানবেন বা বেশিরভাগে বিশ্বাস করবেন না, কারণ অবিশ্বাসের পরিমাণটাই আমাদের এই পৃথিবীতে বেশি। এখানে হয়তো আমার ফেড কোর্সেরও অনেকে আছেন, কারণ হোয়াটসঅ্যাপের নাম আর ওই ফেসবুকের নাম এক থাকে না, এই জন্য অনেক সময় চিনতে অসুবিধা হয়। এইবার 18তমতে স্কুল এবং কলেজ পর্যায়ে আসলে কারা ভালো করেছেন এই বিষয়ে একটু কথা বলে আমি সামনের আলোচনা যাচ্ছে, কারণ ওই যে প্রাসঙ্গিক কথাগুলো না উঠে আসলে আপনাদেরকে বুঝাইতে আমার অসুবিধা হয়। এইবার যে আমাদের বিভাগ, আমাদের যে অতিরিক্ত প্রশ্ন থাকবে না, সেটা কিন্তু আমরা কেউই ওইভাবে জানতাম না। এটা ঘটনা, এই কথাটা সত্য। তো আমরা 17তমকে প্যাটার্ন ধরেই কিন্তু আমরা সবাই অগ্রসর হয়েছি, এটা ঠিক কথা, এটা কিন্তু ঠিক। কিন্তু আমি আমার যে স্টুডেন্টদেরকে সম্পূর্ণ সিলেবাস কভার করিয়েছি, আমি কোনো অধ্যায় বাদ দেই নাই,
মেইন বই পড়াইছি, মেইন আমি বলবো একটু পরে, মেইন বই পড়াইছি, কোনো অধ্যায় বাদ দেই নাই, এবং কেউ বাদ দিতে চাইলে একান্ত বলেছি তার দায়িত্বে। সর্বশেষ আমি স্টুডেন্টদের চাপে কিন্তু ওই যে সাজেশন এবং পরামর্শমূলক একটা ক্লাস নিয়েছি, তাও এটা আমরা 17তম প্যাটার্নকে ফলো করেছি, তাও ওটা ছিল আমি বলছিলাম যারা দুর্বল তাদের জন্য, কিন্তু ওভারঅল আমি কিন্তু কিছু বাদ দেই নাই, জাস্ট কিছু পরামর্শ দিয়েছি। দুর্বলরা এই অধ্যায়গুলো আপনারা চাইলে একটু স্কিপ করে পড়বেন। এটা ছিল আমাদের 17 প্যাটার্নে। কিন্তু ওভারঅল ফাইনালি আমার পেইড কোর্সের স্টুডেন্ট যদি এখানে যুক্ত থাকেন আপনারা রিপ্লাই দিবেন। ওভারঅল ফাইনালি আমি পূর্ণাঙ্গ সিলেবাস মেইন বই ধরে ধরে বেসিক থেকে কভার করেছি। বিগত সাল তো সাথে করেছি, এটা তো আর বলতে হবে না। তো ভালো করেছে কারা? এখন আমি হাজার খানেকের উপর স্টুডেন্ট পড়াইছি আমার বিভিন্ন বেসে। এখন সকল স্টুডেন্ট যে আমার কথা শুনবে এর কোনো গ্যারান্টি নেই, এমনকি শুনে নাই। যারা আমার কথা শুনে কষ্ট করে হলেও পূর্ণাঙ্গ সিলেবাসটা কভার করেছে এবং আমার কাছে পড়ে নাই, এরকম যারা অন্য জায়গায় পড়েছে বা নিজে নিজে পড়েছে, সবাই তো আর ফেড করছে বা অনলাইনে পড়ে না, কেউ কেউ নিজে নিজেও পড়ে বা অন্য প্ল্যাটফর্মও পড়ে। যারা মূলত মূল সিলেবাসটা পূর্ণাঙ্গ প্রত্যেক অধ্যায় কভার করেছে মূলত এইবারের স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে, তারাই কিন্তু ফাইনালি সফলতা পেয়েছে। তো আমার এইরকম অনেক কিন্তু স্টুডেন্ট আছে যারা আমার কথা শুনে আমার কথা মতো, আমরা কিন্তু জানতাম না অপশন থাকবে না, এটা তো আমরা কেউই জানতাম না, এই কথা অগ্রিম বলেও এখন আর লাভ নাই, এই বিষয়ে কথা বলি। কিন্তু তারপরেও আমাকে যখন বলছে স্যার আমি এই অধ্যায় বাদ দিই, এই অধ্যায় বাদ দিয়ে, আমি বলছি যে প্রতিযোগিতামূলক পরীক্ষা কখন কি হয় বলা যায় না। আমি কিন্তু আমার পক্ষে কোনো অধ্যায় বাদ দেওয়া, ঝুঁকি নেওয়া সম্ভব না। আপনি যদি বাদ দিতে চান এটা আপনার ইচ্ছা। আমার ফেড কোর্সের স্টুডেন্টরা এখন না শুনলেও পরে হলেও অনেকে আমার এই ভিডিও শুনবেন, তখন কিন্তু আপনারা কমেন্টস করে জানাবেন কথাগুলা। এবং অনেকে আবার হয়তো বলবেন আপনি যে মডেল টেস্টগুলো নিয়েছেন সেইখান থেকেও তো তেমন একটা আসে নাই। আসলে মডেল টেস্টগুলো থেকে আমি যখন নিয়েছি, আমি স্টুডেন্টদেরকে বলেছি মডেল টেস্টে আসবে এটার গ্যারান্টি কিন্তু কখনোই দিই না আমি দিই না। অন্তত আমি মূলত আপনাকে প্রস্তুতি নিতেছি, আমি বলতেছি এই সিলেবাস আপনি পুরো কভার করেন, মেন বই ধরে আপনি পড়েন, আপনার পরীক্ষা ভালো হওয়ার নিশ্চয়তা আমি দিব। কিন্তু আপনার যখন কলেজ পর্যায়ে কিন্তু আপনার এই যে মডেল টেস্ট বা বিগত সালকে যখন রিপিট করছে তখন কিন্তু কমন পড়েছে। আচ্ছা, কলেজ পর্যায়ের পরীক্ষা কিন্তু অপশন না থাকলেও ভালো হয়েছে, অনেকের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ভালো হয়েছে। তো এই ধ্বংসস্তূপের মধ্যে থেকেও অনেকে হয়তো আমার কথাটাকে অন্যভাবে নেবেন। আমি আসলে এই মুহূর্তে আমার বিজ্ঞাপন দিতে আসি নাই, আমি কথা প্রসঙ্গে কথাগুলা নিয়ে আসছি। আপনার এই ধ্বংসস্তূপের মধ্যে থেকেও আমার কিন্তু অনেক স্টুডেন্ট, আমার তো স্টুডেন্টের সংখ্যা ছিল বেশি, তার মধ্যে আর কি অনেকেই কিন্তু আপনার স্কুল পর্যায়ে আপনার 80 আনসার করেছেন, 80+, 80 নিচে, মানে 50-র উপরে 80 পর্যন্ত অনেকেই আনসার করেছেন। কারা করেছেন? যারা ওই যে আমার ফুল সিলেবাসটা কভার করেছেন। যেহেতু অপশন নাই সেহেতু ফুল সিলেবাস কভার না করলে এবার তো আর ওই যে বিকল্প না থাকাতে আনসার করতে পারতেছে না। আমার অনেক ভালো স্টুডেন্ট, যেটা আপনাদের ক্ষেত্রে হয়েছে, তারা ওই যে অধ্যায় বাদ দিয়ে পড়াতে দেখা যায় যে আপনার এই ফুল আনসার কি মানে ভালো পরীক্ষাই দিতে পারে নাই। তো সেদিকে আর যাচ্ছি না। একই অবস্থা কলেজ পর্যায়ে, যদিও কলেজ পর্যায়ের প্রশ্নটা তুলনামূলক সহজ হয়েছে। আমি দেখেছি আমার 80% স্টুডেন্ট আপনার এইবার কলেজ পর্যায়ে কিন্তু খুব ভালো পরীক্ষা দিয়েছে। হ্যাঁ, স্কুলের সাথে কলেজের পরীক্ষা ভালো হয়েছে। হ্যাঁ, কলেজ পর্যায়ে স্কুলেও আমি 50 থেকে 80-র ভিতরে অনেক স্টুডেন্ট আনসার করেছে। কারা করেছে? যারা ফুল সিলেবাস আপনার ওই যে মেন বই ধরে শেষ করেছে। আর কলেজ পর্যায়ে তো ওভারঅল অনেকেই ভালো করেছে, একেবারে অনেকেই আমাকে বলছে স্যার 90, 100, 80, একেবারে বেশিরভাগ স্টুডেন্টই বলেছে তারা এরকম পরীক্ষা দিয়েছে কলেজ পর্যায়ে। যারা আবারও বলতেছি কলেজ পর্যায়ে প্রশ্ন যেহেতু অপশন নাই, আবার মোটামুটি ভালো হয়েছে। এখানেও আপনার যারা ওই যে কোনো অধ্যায় বাদ দেয় নাই ওভারঅল দিন শেষে তারা ভালো করেছে, যারা আমার এই কথাটা রেখেছে। আর যারা ওই যে অপশনের হিসাব করে 17তমকে মানে আপনার 17তমকে প্যাটার্ন ধরে নিয়ে অগ্রসর হয়েছে, তারাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও তাদের মধ্যে অনেক ভালো স্টুডেন্ট ছিল। যাই হোক, এখন আর এইসব কথা বলে লাভ নাই। কাউসার জামিল এই তো আছেন আপনি একজন। তো আমি কি আপনি কাউসার জামিল তো এই মুহূর্তে লাইভে আছেন আপনি, আমি কিন্তু আপনাদের কোনো অধ্যায় বাদ দিছি কিনা আপনি বলবেন। আর আমি কোন স্টুডেন্টকে বাদ দিতেও বলি নাই, মানে বাদের কথা আমার অপশনে নাই। তো যাই হোক, অনেকে ভালো করছে। এখন দেখা যায় আপনি ভালো করেন নাই, কোনো একজনে ভালো করছে, এই কথাটা আইসা যখন ফেসবুক গ্রুপে পোস্ট করে
বা ফেসবুকে বলে, অনেকের কিন্তু গায়ে জ্বলে যায়। তা আপনি ভালো করেন না, এই জন্য কি আরেকজন ভালো করবেন? আরে বাবারে, আপনি ভালো স্টুডেন্ট ঠিক আছে, এরকম অনেক ভালো স্টুডেন্ট আমারও তো খারাপ করছে, কারণ উনি নিজে নিজে অধ্যায় বাদ দিয়েছে, তো উনি খারাপ করবে না? এটা তো উনি খারাপ করতো না, অপশনের কারণে করছে, অপশন যেহেতু নাই। যাই হোক, এই প্রসঙ্গ আর কথা বলবো না। এই প্রসঙ্গে এতটুকুই, সফলতা দান করার পিছনে, সফল হওয়ার পিছনে অনেকগুলা কারণ থাকে, আবার ব্যর্থ হওয়ার পিছনে অনেকগুলা কারণ থাকে। তো এইবারে মূলত আমরা কষ্ট পেয়েছি অপশন না থাকাতে, অনেক ভালো স্টুডেন্টও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কথা বলা শেষ। এবার আসি আমার মূল কথা। এবার আপনি 19তম গণিত লিখিত প্রস্তুতি কিভাবে শুরু করবেন? আচ্ছা, কাটমার্ক নিয়ে অনেকে বলেছেন, আমি অনুমান ধারণা করে বলতেছি, আমাদের স্কুল পর্যায়ের কাটমার্ক 50+ হইতে পারে, আর কলেজ পর্যায়ে 65 থেকে 70 হতে পারে। হ্যাঁ, এই তো আমি কথা বলে ফেলছি, কলেজ পর্যায়ে 65 থেকে 70+ হইতে পারে। তবে কলেজের প্রশ্ন যে পরিমাণ সহজ হয়েছে, যদি কলেজের, হ্যাঁ ধন্যবাদ কাউসার জামিল, আপনার রিপ্লাইটা দিয়েছেন। কলেজের প্রশ্ন যে পরিমাণ সহজ হয়েছে, মূলত 80 হয়ে যেত কাটমার্ক যদি অপশন থাকতো। এখন যেহেতু অপশন দেয় নাই, 70 হয়ে যাবে আশা করি কাটমার্ক, 65 থেকে 70, আর স্কুলে 50+। এটা কিন্তু অনুমান নির্ভর কথা, এই ধারণাটা, এটা একটা ধারণা নির্ভর কথা, অভিজ্ঞতার আলোকে বলতেছি। এটা সত্য হতে পারে, নাও হতে পারে। এবার আসেন যে কথাটা আমার মূল আলোচনা, আমি অনেক সময় নিয়ে ফেলছি অলরেডি। ওই যে আপনাকে ফোকাসে আনার জন্য কথাগুলো বলতে হয়। 19তম লিখিত প্রস্তুতি আমরা যেভাবে শুরু করব, এবং আপনারাও বাসায় বসে বা অন্য কোনো প্ল্যাটফর্মে যেভাবে শুরু করা উচিত বলে আমি মনে করি, সেটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। কয়েকজন আমাকে কমেন্ট করেছেন যে স্যার, সিলেবাস কি পরিবর্তন হবে নাকি? আমাদের সিলেবাস কিন্তু এই 17-এর আগে, এর আগে আমাদের অনেক বছর একই সিলেবাস ছিল। 17তমে আসা সিলেবাসের একটা পরিবর্তন হয়েছে। যে সিলেবাস আমরা 18তমতে পরীক্ষা দিয়েছি, সিলেবাসের পরিবর্তন হওয়া কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার, অনেক জটিল একটা প্রসেস। বছর বছর কিন্তু সিলেবাস পরিবর্তন হয় না। অতএব আমার অভিজ্ঞতার আলোকে আমি বলবো, সিলেবাস আসলে আরো 2-4-5 বছরেও পরিবর্তন হবে না ইনশাল্লাহ। এই সিলেবাসে ঠিকঠাক থাকবে, এখানে পরিবর্তন হওয়ার কি আছে? সবকিছু তো ঠিকই আছে। তো যে কথাটা বলতেছি সেটা হলো, আমি যেভাবে এবার লিখিত প্রস্তুতির প্ল্যান সাজিয়েছি, আমি এবার যেভাবে স্টুডেন্ট পড়াবো সেই বিষয়ে আমি আপনাদের সাথে একটু শেয়ার করব এই ভিডিওতে, যেহেতু আসছে। পূর্ণাঙ্গ স্কুল পর্যায়ের সিলেবাসটা হাতে নিতে হবে। কলেজ পর্যায়ের সিলেবাসটা, মূল সিলেবাসটা লিখিত, হ্যাঁ পিএসসির অধীনে হবে, তাহলে সমস্যা কি? লিখিত প্রস্তুতি মানে পিএসসির অধীনে হলে লিখিত পরীক্ষা হবে না, এই পোকাটা আপনাদের মাথায় কে দিছে? এই বিষয়ে কিন্তু আমি ভিডিও শুরুতে কথা বলেছি। পিএসসির অধীনে হলে লিখিত কেন? পিএসসির অধীনে যে বিসিএস পরীক্ষাগুলো হচ্ছে, এগুলো কি লিখিত হচ্ছে না? পিএসসির অধীনে হলে লিখিত থাকবে না, এই পোকাটা কই থেকে আসছে? আর এই বিষয়ে আমি কথা বলে ফেলছি, আপনার প্রয়োজনে পিছনের টেনে দেখতে পারবেন। এই বিষয়ে আর কথা বলবো না, কারণ মূল ফোকাসটা তাহলে হারিয়ে যাচ্ছে আমার কথার। আপনার মূল সিলেবাসটা নিতে হবে। এখন সিলেবাসের ভিতরে স্কুল পর্যায়ের আমাদের যে বইগুলো আছে, আপনারা কিন্তু যারা 18তম দিয়েছেন তারা এখন এগুলা জানেন। 17 এখন তো সেই মেইন বইগুলা, যেমন আমাদের অনার্স ফার্স্ট ইয়ারে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স, স্কুল পর্যায়ের জন্য ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স, আপনার অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি, এরপরে আসেন আপনার ক্যালকুলাস 1, এরপরে অর্ডিনারি, আর এখানে আসেন 4th ইয়ারের অ্যাপ্লাইড ম্যাথ। এই বইগুলা আপনি একাডেমিক লাইফে যেখান থেকে যেই ফোকাশনার পড়েছেন সেইগুলা সংগ্রহ করেন, এগুলো পুরাতন হলেও সমস্যা নাই। একইভাবে কলেজ পর্যায়ে আপনার আর অতিরিক্ত আসতেছে লিনিয়ার অ্যালজেব্রা, নিউমেরিক্যাল অ্যানালাইসিস, লিনিয়ার প্রোগ্রামিং আর ফরটান। এই বইগুলা ওইগুলোর সাথে যুক্ত হচ্ছে। ও এখানে আবার আপনার অ্যাপ্লাইড ম্যাথটা নাই, মেইন বইগুলা সংগ্রহ করব। আতিউর রহমান, 19তমতে মার্ক কত হবে? এটা বুঝিনি আপনার কথা, আমি এফএলই কি পিএলই আমি বুঝি নাই। আচ্ছা, মেইন বইগুলো সংগ্রহ করেন। ও এখানে কিন্তু আরেকটা বিষয়, আমি এবার মূল ফোকাসে থাকবে, আমাদের এখন ফোকাস রাখতে হবে, আপনার আমার কোনো অপশন থাকবে না। এই জন্য সিলেবাসের কোনো অধ্যায় বাদ দেওয়া যাবে না। আপনি দুর্বল স্টুডেন্ট হন আর সবল স্টুডেন্ট হন, আপনার হাতে সময় থাকুক আর না থাকুক, আপনার যদি হাতে সময় না থাকে, আপনি যদি একান্ত বেশি নিজেকে দুর্বল মনে করেন, আপনি এই লাইন থেকে সরে যান, মনে কষ্ট নেবেন না। আমি আপনারকে বিষয়টা নলেজে আনার চেষ্টা করতেছি। তো মেইন বইগুলো আপনাকে সংগ্রহ করতে হবে। মেইন বই থেকে আপনাকে আরো সাথে যেটা রাখবেন,
এসএসসি উচ্চতর গণিত প্রথম পত্র, এসএসসি উচ্চতর গণিত দ্বিতীয় পত্র, এই দুইটা বই আপনাকে সাথে রাখতে হবে। উচ্চতর গণিত প্রথম পত্র থেকে আপনাকে বেসিক বুঝা, অনেকে আবার বেসিক কথাটা নিয়ে অনেক রকম কথা বলে, বেসিক জিনিসটা কি অনেকে এটাই বুঝে না, মনে করে বেসিক মানে কি এই যে ওই যে বইয়ের রিডিং পড়া, এটা আসলে বেসিক নয়, বেসিক নিয়ে আরেকদিন কথা বলবো। আচ্ছা, তো ওখানে আপনাকে সমস্ত সূত্র, নিয়মাবলী, নিয়ম কানুন আপনার কাছে থাকবে, এইগুলা ওই বইটা আপনি রাখেন। ওইটার বেসিক সূত্রগুলা আপনি ধরেন, আপনি যখন ক্যালকুলাস করতে গেলেন, অনার্স ফার্স্ট ইয়ার ক্যালকুলাস থেকে ধরেন ক্যালকুলাস করতে গেলেন, কিন্তু আপনার ওই যে এসএসসির কিন্তু ক্যালকুলাসের সূত্রগুলো আপনার কিন্তু লাগতেছে। এই সূত্রগুলোকে আপনি একটা জায়গায় আনান, এরকম একটা খাতা নিয়ে আপনি একটা বেসিক এখানে একটা খাতা তৈরি করেন, এখানে আপনার এসএসসি লেভেলের হারানো সূত্রগুলা আপনার এই যে এখানে অধ্যায় ভিত্তিক, আপনার স্কুল পর্যায়ে হোক, কলেজ পর্যায়ে হোক, অধ্যায় ভিত্তিকের সাথে আপনি এখানে নোট আকারে নিয়ে আসেন, যেটা আমি এবার করার চেষ্টা করব। অধ্যায় ভিত্তিক আপনার সূত্রগুলো এসএসসির বই ধরে আপনি নিয়ে আসেন আগে। আসার পরে এবার আপনি আপনার অনার্সের যে মূল বই, সে অনুযায়ী আপনি পূর্ণাঙ্গ অধ্যায়টা মেইন বই থেকে কমপ্লিট করেন। পূর্ণাঙ্গ অধ্যায়টা আপনি মেইন বই থেকে কমপ্লিট করেন। মেইন বই থেকে কমপ্লিট করা শেষ। আমি এবার আমার এই যে 19তম আগামীকাল 15 তারিখ যে বেচটা শুরু হবে, আমি কিন্তু এই প্ল্যানে অগ্রসর হতেছি। আপনার এই মূল বইটা আপনি কাভার করেন। কাভার করার পরে এই মূল বইটার উপরে যে মূল বইয়ের যে অধ্যায়টা আপনি কাভার করতেছেন, আপনার তো এখন থেকে শুরু করলে পড়ালেখা, আপনার সপ্তাহ 2-3 দিন আপনি লেখাপড়া করেন এই সাইডে, অন্য আর বাকি 4 দিন অন্য কাজ করেন। তো এই অধ্যায়টা আপনি হাতে সময় নিয়ে কাভার করলেন 1 সপ্তাহ ধরে। একটা বেসিক অধ্যায় যদি আপনি 4 দিন ধরে 5 দিন করেন, আপনার কিন্তু এখানে আর কিছু থাকে না। এবার এটার উপর আপনি 3-4টা পরীক্ষা, 2-3টা পরীক্ষা দিতে হবে এই মেইন অধ্যায়ের উপরে। আর আরেকটা কথা আপনাকে বলে রাখি, মেইন বইটা যদি আপনি পূর্ণাঙ্গ অধ্যায়টা কাভার করেন, সাথে এটার সাথে এসএসসির বই যে ক্লুগুলা আছে সেইগুলো আপনাকে কিন্তু শিখতে হবে ওই অধ্যায় রিলেটেড। আপনি যদি ওই মেইন বইয়ের অধ্যায়টা কয়েকবার প্র্যাকটিস করেন, আপনার ওই যে বিগত সালের আলাদা করে আর কিছু পড়তে হবে না, কারণ মেইন বই থেকে তো বিগত সাল আসছে। 5% 2% সেটা ভিন্ন কথা, কিন্তু মেইন বই থেকে তো আসছে। তো সেই জন্য আপনাকে আর আলাদা করে বিগত সাল পড়তে হচ্ছে না। কিন্তু আপনি যদি এই মেইন সিলেবাসেরও, এই যে সিলেবাসেরও খবর নাই, আপনি সিলেবাসেরও কোনো খবর রাখলেন না, আপনি আইসেই বিগত সালের এই যে এরকম এই বিগত সালের প্রশ্ন খুঁজা শুরু করলেন লেখাপড়া, তাতে দেখা যাবে কি আপনি কিছু ভালো করে বুঝে উঠতে পারবেন না, এবং আপনার পরিশ্রম অনেক বেশি হবে, কষ্ট অনেক বেশি হবে। কিন্তু আপনি যদি মেইন বই ধরে সিরিয়াল বাই সিরিয়াল টপিকস অনুযায়ী ক্লাসগুলা করেন, তাহলে আপনার আর বিগত সাল আলাদা করে পড়তে হবে না। বিগত সাল আপনার মেইন ফলার ভিতরে ঢুকে যাবে। আপনি শুধু একটা লাল কলম দিয়ে লিখে রাখলেন এটা 18তমতে আসছে, এটা 17তমতে আসছে, এটা 12তমতে আসছে। তো আপনি যখন কিন্তু শুধু বিগত সালে নির্ভর হইলেই যে কি উপায় হয় দেখতেছেন, তো উপায় থাকে না। তো আপনি এইভাবে একটা অধ্যায় শেষ করেন, এবং একটা অধ্যায়ের উপরে আপনি কমপক্ষে 2-3টা পরীক্ষা দেন। এইভাবে আপনি একটা একটা করে অধ্যায় সামনে অগ্রসর হন, দেখবেন যে আলহামদুলিল্লাহ আপনার প্রস্তুতিটা খুব ভালোভাবে হবে। আপনি মেইন বই প্রয়োজনে আপনার যদি সম্ভব হয় আপনি 2টা প্রকাশনার মেইন বই সংগ্রহ করেন, মানে কোনো যে বিষয়ের আপনার দরকার। তো আপনার এই যে আমি আপনাকে বলতেছি, আপনি বিগত সালের প্রশ্নপত্রের জন্য আলাদা গাইড কিনতে হবে না, পিডিএফ কিনতে হবে না। এই যে আমি তো এখানে সেলফি ক্যামেরায় আছি, আপনাকে এই যে শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ের আপনার 4th থেকে 17তম পর্যন্ত সবগুলো প্রশ্ন আমি আমার এমটি বিল্লাল ফেসবুক পেজে আপলোড করে দিয়েছি। আপনি এখান থেকে সংগ্রহ করে রাখেন, শেয়ার দিয়ে আপনার আইডিতে রাখেন। এবার কলেজ পর্যায়ের গুলো আমি দিয়ে দিছি, স্কুল পর্যায়ের গুলো দিয়ে দিছি 4th থেকে 18তম পর্যন্ত। তো এইগুলা তো আপনি সংগ্রহ করে নেবেন, তাহলে এটার জন্য আপনার গাইড কিনতে হবে কেন? এগুলো আপনি সংগ্রহ করে রাখেন, প্রয়োজনে প্রিন্ট দিয়ে আপনি ওই যে দোকান থেকে প্রিন্ট দিয়ে আপনার সামনে রাখেন। এবার মেইন বই থেকে লেখাপড়াটা করেন, তাহলে আপনার এই প্রশ্নপত্রের জন্য 700-800 টাকা দিয়ে গাইড একটা কিনতে হবে না। এখন কথা হলো, এইভাবে আপনি অধ্যায় ধরে ধরে একটা করে আপনি সময় নিয়ে পড়েন। ওই যে এবার আমি যে কাজটা করব, আমার ফেড কোর্সের ক্ষেত্রে আমি এবার আগের থেকে যে পরিবর্তনগুলো আনবো, সেটা হলো অপশন থাকবে না, এটা ধরে নিয়েই পড়তে হবে। যে বলবে যে আমারে কিছু অধ্যায় বাদ দিয়ে দেন, তারে বলবো যে তোমার কথা মতো চলবে না, তোমার আমার কাছে পড়ার দরকার নাই। 2 নম্বর কথা হলো, এবার আমি অধ্যায় ভিত্তিক পরীক্ষা নেওয়া বাধ্যতামূলক করে দিব। অধ্যায় ভিত্তিক পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক করে দিব। 2-3টা পরীক্ষা দিতে হবে অধ্যায় ভিত্তিক, এটা বাধ্যতামূলক, সবাইকে পরীক্ষা অ্যাটেন্ড করতেই হবে, না হয় তোমার পড়ার দরকার নাই।
2 নম্বরে আমি যে কাজটা করব, প্রত্যেকটা বেসে সীমিত সংখ্যক স্টুডেন্ট নিব, কারণ অধিক পরিমাণ স্টুডেন্ট অ্যাডমিশন করাইয়া আমি ওই স্টাডি গ্রুপগুলা বেসগুলা কন্ট্রোল করতে পারি না, অনেকে অনেক রকমের প্রবলেম থাকে। তো এবার আমি চিন্তা করলাম আপনার স্টুডেন্ট প্রত্যেক বেসে প্রয়োজনে বেস সংখ্যা বেশি করব, কিন্তু একটা বেসি স্টুডেন্ট সংখ্যা রাখবো সীমিত, যা যতটুকু আমি কন্ট্রোল করতে পারি তার ভিতরেই রাখবো। এবং প্রত্যেক অধ্যায় ভিত্তিক বেশি 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 করে মেইন বইয়ের অধ্যায়ের উপরে পরীক্ষা দিতে হবে, যাতে করে ঘুরেইয়া ফিরেইয়া মেইন বইয়ের সব টপিকস, ওই অধ্যায়ের সকল টপিকস পরীক্ষা হয়ে যায়। এই কাজটা করতে হবে। আর এই যে যারা সময় দিয়ে পড়তে চাইবে না, যাদের সময় নাই, এরকম স্টুডেন্ট এবার আর নেওয়ার পরিকল্পনা নেই, কারণ আপনাকে পড়াকে সময় দিতে হবে। আপনার সফলতার সাথে আমার সফলতা জড়িত, আপনার ব্যর্থতার সাথে আমারও ব্যর্থতা জড়িত। দিন শেষে কিন্তু কথাটা আসবে যে স্যারের কাছে পড়ে কয়জনে টিকছে। তো আমার মনে হয় যে দুষ্টু গরুছে শূন্য গোয়াল ভালো, যে কয়জনকে নিয়ে কাজ করব তারা যাতে ওভারঅল ভালো করে। এইবার এরকম আমি একটা প্ল্যান নিয়ে অগ্রসর হয়েছি, আমি অলরেডি আমার প্ল্যান সাজিয়ে ফেলেছি। আর এসএসসির বইটাকে এবার আমি সাথে রাখা, এসএসসির বইয়ের সূত্রগুলাকে সাথে আমাদের রিকভারি করতে হবে, এবং মেইন বইয়ের নিয়মে আমরা অঙ্ক করব, এই প্ল্যান আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমি কি বলছি, যারা এখন নতুন করে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে আবার বলতেছি, আমরা যে কাজটা করব, স্কুল পর্যায়ে সিলেবাস, কলেজ পর্যায়ে রিটেনের সিলেবাসটা আমরা সংগ্রহ করব। সিলেবাস আগেরটাই ঠিকঠাক আছে, তো সেই সিলেবাস অনুযায়ী আমরা সিলেবাস ধরে আমরা প্রত্যেকটা অধ্যায় মেইন বই ধরে ধরে পূর্ণাঙ্গ কভার করব। ওই মেইন বইয়ের উপরে ঘুরিয়া ফিরিয়া 3-4টা পরীক্ষা দিতে হবে। দেওয়ার পরে আপনার বিগত সালটা এর ভিতরে চলে আসবে। তারপরেও আমি আমার বললাম যে বিগত সালের প্রশ্ন আপনাদের সব আপনাদের হাতে দিয়ে দিছি, এরপর আপনার হাত চোখ বুলাইয়া দেখেন, এই যে আমরা মূল অধ্যায়টা কভার করলাম, এরপর এখানে বিগত সালে কিছু বাদ পড়ছে কিনা। এবার দেখেন যদি বাদ পড়ে সাথে সেটা অ্যাড করেন, অসুবিধা কি, সেটা অ্যাড করেন। এইভাবে আপনাকে প্রত্যেকটা অধ্যায়, প্রত্যেকটা বিভাগ, প্রত্যেকটা ইউনিট কভার করতে হবে। এখন এইভাবে আপনি কখন কভার করতে পারবেন, যখন আপনি পর্যাপ্ত সময় নিয়ে পড়াশোনা করবেন। এখন আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো মনে মনে ধারণা ঠিক করবেন, স্যার আপনি যেভাবে বলতেছেন মনে হয়তো আমার আর কোনো কাজ নাই, সকল কাজে এই এনটিআরসি লিখিত পরীক্ষা দিয়ে আমি সময় দিব, তাহলে আমার এই যে আমরা তো স্যার অনেকেই আছে মধ্যবিত্ত শ্রেণীর, নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর, খালি কি এইটা নিয়ে থাকলে হবে? চাকরি তো অনিশ্চিত, তো যদি আমার না হইল তখন কি হবে? আমি বলবো হ্যাঁ শুনেন, আপনাকে আমি বলি না আপনি সারাদিন এটা নিয়ে পড়ে থাকেন। আপনি যদি এখন থেকে লেখাপড়া করেন, আপনি সপ্তাহে 1-2 দিন ফ্রিলির জন্য পড়েন। আর আপনারা যারা বিভিন্ন চাকরির পরীক্ষা দিচ্ছেন, বিভিন্ন চাকরির জন্য পড়াশোনা করেন, সেখানে কিন্তু আপনার ফ্রিলির ধারণাটা এসে যায়। কিন্তু এই লিখিত সিলেবাসটা বা এই এনটিআরসি লিখিত গণিত পরীক্ষার সাথে অন্য কোনো চাকরির পরীক্ষার কোনো একটা খুব একটা সম্পর্ক নেই বিদায় এটার জন্য আপনাকে স্পেসিফিক আলাদা প্রিপারেশন নিতে হচ্ছে। তারপরেও আমি বলবো আপনি যে অন্যান্য চাকরির প্রিপারেশনগুলো নিচ্ছেন, সেখানে কিন্তু আপনার প্রিলির প্রিপারেশনটা অনেকটাই হয়ে যায়। তারপরেও প্রিলির গতবারের যে সিলেবাসটা আছে ওইটা আপনি সংগ্রহ করে প্রয়োজনে সপ্তাহে 1 দিন বা 2 দিন আপনি প্রিলিকের সময় দেন। আর যদি আপনি অন্যান্য চাকরির পরীক্ষার প্রিপারেশন নিতে থাকেন তাহলে 1 দিন প্রিলিকের সময় দেন। আর এই যে কলেজ লিখিত নিয়ে বা স্কুল লিখিত নিয়ে আপনি সারাদিন পড়ে থাকবেন না, সেটা আমি বলি না। আপনি 2 দিন এখন থেকে আপনার হাতে 2 দিন, অন্তত 2টা দিন, বা যারা বলেন যে আমরা একটু দুর্বল তারা 3 দিন সময় বরাদ্দ রাখেন, আপনি লিখিত প্রিপারেশন নেন। বাকি 4 দিন আপনি আপনার অন্যান্য চাকরির প্রিপারেশন নিন। বা যদি আপনি মনে করেন আপনি যারা এই 18তম দিচ্ছেন তারা যদি তাদের তো সিলেবাস অনেক ধারণা আছে, তারা 2 দিন সময় দেন, এ বাকি 4 দিন আপনি অন্যান্য চাকরির প্রিপারেশন নেন। তবে হ্যাঁ একটা কথা মনে রাখবেন, আপনার যে ইনকাম সোর্সগুলো আছে সেগুলো কিন্তু আপনার অ্যাক্টিভ রাখতে হবে। ইনকাম সোর্স বন্ধ করে আপনি চাকরির পরীক্ষার প্রিপারেশন নেবেন, দিন শেষে কিন্তু আপনার টাকার দরকার আছে। এই বয়সে আইসা যদি আপনার মোটামুটি নিজের খরচ নিজে বহন না করতে পারেন, মা বাবাকে আপনার সাপোর্ট না দিতে পারেন, পরিবারকে সাপোর্ট না দিতে পারবেন, একটা সময় আপনি হয়তো হিউজ ইনকাম করবেন, আল্লাহ আপনার অবস্থার পরিবর্তন করবে, কিন্তু হয়তো আপনার বাবা থাকবে না, আপনার মা থাকবে না, তখন কিন্তু আপনি আফসোস করবেন। এই জন্য আপনার ছোট ছোট ইনকামগুলোকে ধরে রাখতে হবে। কখন আপনার ইনকামে এফেক্ট পড়বে? যখন আপনি ওই যে পরীক্ষা 2-3 মাস আগে সকল টিউশনি ছেড়ে দিলেন, ছোটখাটো যে পার্ট টাইম খণ্ডকালীন চাকরি আছে সেগুলো ছেড়ে দিয়া একেবারে ইত্তেকাপের মতো রুমে ঢুকে গিয়ে আপনি একেবারে টাইট করে লিখিত প্রিপারেশন শুরু করে দিলেন। আপনি আর কারোর সাথে কথা বলবেন না, আপনি আর মোবাইল টিপবেন না, টাইট করে পড়াশোনা করবেন। এ ধরে বাঁধে রাতারাতি শিক্ষিত হওয়া যায় না। আপনি
এইরকম করলে তখন আপনার ইনকাম সোর্সে এফেক্ট পড়বে, ইনকাম সোর্সে ভাটা পড়বে, আপনার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাঘাত ঘটবে। কিন্তু আপনি যদি এখন থেকে সপ্তাহে 2 দিন আপনি বা 3 দিন আপনি আপনার সুবিধা মতো প্রয়োজন অফ ডেকে বেছে নিতে পারেন, আপনি লিখিতের জন্য পড়াশোনা করেন, সাথে অন্যান্য ইনকাম সোর্সগুলো অ্যাক্টিভ রাখেন এবং আপনার অন্যান্য চাকরির প্রিপারেশনটা নেন, একেবারে আরামসে আরামসে আপনি কি সুন্দর লিখিত প্রিপারেশনটা নিতে পারতেছেন, কোনো কষ্ট নাই। কোনো কারণে আপনি যদি কোনো কারণে আপনি বাদ পড়েন তাতেও আপনার মনে কোনো কষ্ট লাগবে না, কারণ আপনি তো শুধু এনটিআরসি নিয়ে বসে থাকেন নাই, আপনি অন্যান্য জব প্রিপারেশনও নিচ্ছেন, সাথে এনটিআরসিও নিচ্ছেন। আপনার অন্যান্য চাকরি অন্য ভালো একটা আরো ভালো একটা চাকরি যদি হয়ে যায় তা তো হয়েই গেল, এটা নিয়ে তো আর মাথা ঘামাইতে হচ্ছে না। তাহলে আপনার এখানে হারানোর কিছু নাই, আপনি কোনো চাকরি আপনার নিশ্চিত নয়, এজন্য আপনাকে অনেকগুলা চাকরির প্রিপারেশন নিতে হবে, অনেকগুলো চাকরির প্রিপারেশন, শুধু সঠিক পরিকল্পনা করে আপনাকে অগ্রসর হতে হবে। আপনার ইনকাম আসল রাখতে হবে, আপনার টাকা পয়সাটা কিন্তু দিন শেষে আপনার খুব ইম্পর্টেন্ট। আপনার পয়সা খরচ করতে হবে পড়াশোনার জন্য, তো পয়সা যদি আপনি ইনকাম না করেন আপনি খরচ করবেন কই থেকে? এই যে সব বিষয় মাথায় নিয়েই কিন্তু আপনাকে অগ্রসর হতে হবে। প্ল্যান ছাড়া আপনি কোথাও অগ্রসর হতে সাকসেস হতে পারবেন না। আপনাকে প্ল্যান করে স্লো মোশনে শৃঙ্খলার ভিতরে সিস্টেমেটিক্যালি অগ্রসর হইতে হবে। আপনার প্ল্যানের বাইরে কিছু করবেন আপনি ধরা খাবেন, আপনি হতাশায় ভুগবেন। আমি আপনাকে এখন যে সিস্টেমটা বলে দিছি, আপনার 7 দিনকে 7 দিন, এই যে আপনার 7 দিন, এই যে আপনার দেখেন খেয়াল করেন, এই হলো আপনার 7 দিন। 7 দিনের মধ্যে ধরেন 2 দিন আপনার প্রিলির জন্য পড়লেন, যারা অন্য চাকরির প্রিপারেশন নিচ্ছেন তারা 1 দিন পড়লেন, বাকি আছে আপনার ধরলাম আমি 2 দিনে পড়েন আপনি, কারণ ওই যে প্রিলি এমসিকিউর সাথে আপনার অন্য চাকরির সম্পর্কে ধরেন আপনি 2 দিন প্রিলির পড়াশোনা করেন। এবার আসেন বাকি 5 দিন, এই বাকি 5 দিনের মধ্যে যারা একটু ভালো স্টুডেন্ট তারা 2 দিন লিখিতকে টাইম দিন, 2 দিন, সপ্তাহে 2 দিন আপনি লিখিত টাইম দেন, সেটা অফ ডে হতে পারে। আর অন্য চাকরির জন্য আপনি 3 দিন সময় দেন এবং অন্য চাকরির প্রিপারেশনকে আপনি, তাহলে অন্য চাকরির প্রিপারেশন বলতে খেয়াল করেন, এই যে আপনার হাতে আমি 3 দিন দিলাম অন্য চাকরির প্রিপারেশন গুলা, এখানে যে আমার প্রিলির 2 দিন, এই মোট কিন্তু 5 দিন হয়ে গেল আপনার অন্য চাকরির প্রিপারেশন। এখন আপনি যদি এখন থেকে শুরু করেন তাহলে না আপনি এইভাবে আগাইতে পারবেন। আর আপনি যদি আমি আজকে একটা কথা আপনাদেরকে বলবো, আপনার প্রিলি পরীক্ষা সার্কুলার হয়ে গেলে, লিখিত পরীক্ষার তারিখ দিয়ে দিলে, প্রিলি পরীক্ষার তারিখ দিয়ে দিলে এই বিশাল লিখিত সিলেবাস আপনি কোনোভাবে কভার করতে পারবেন না। আপনি আমার কথা মানেন বা না মানেন, গত 18তম আগে যখন আমি এরকম কথা বলছিলাম অনেকেই অনেক রকমের মন্তব্য করেছেন, কিন্তু আমার কিচ্ছু যায় আসে নাই, তারাই দিন শেষে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আপনার এই বিশাল সিলেবাস কোনোভাবে আপনার পক্ষে কভার করা সম্ভব হবে না। আগেও বলে 17তমেও বলেছি, কেউ শুনেছে কেউ শুনে নাই, 18তমতে বলেছি অনেকে শুনেছে অনেকে শুনে নাই, এখন 19তমতেও বলতেছি অনেকে শুনবে না অনেকে শুনবে। শোনা না শোনা আপনার ব্যাপার, আমি প্র্যাকটিক্যাল লাইফ থেকে আমার কথাগুলো বলতেছি। আপনি হয়তো 17 দিয়েছেন, 18 দিয়েছেন, 19 দিবেন, কিন্তু আমি এই নিবন্ধন পরীক্ষাগুলো দেখেই আসতেছি লিখিত। শুনেন সম্মানিত ভিউয়ার্স, আপনাদের কাউকে ছোট করা খাটো করা আমার কোনো উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হলো আপনাকে সঠিক একটা প্রপার গাইডলাইন দেওয়া, কিভাবে আপনি এগিয়ে যাবেন, কিভাবে আপনার সিলেবাস কভার করবেন। শুনেন, শুধু পিডিএফ এর পিছনে দৌড়িয়ে লাভ নাই, আপনার ওই যে সাজেশনের পিছনে দৌড়াইয়ে লাভ নাই, আপনার ওই যে বিগত সালের পিছনে দৌড়াইয়া লাভ নাই। আপনাকে এনটিআরসি আপনাকে সুন্দর করে সিলেবাস দিয়ে দিছে, এবং সবচেয়ে আনন্দের বিষয় হলো এই বিষয়গুলো আমি অনার্স লাইফে পড়েছি রে বাবা। এগুলো আমার অনার্স লাইফের লেখাপড়া, আমার সাবজেক্টে পরীক্ষা, আমার যোগ্যতা যাচাই করার সুযোগ। আমরা এমনিতে কিন্তু বলি আচ্ছা চাকরির পরীক্ষাগুলা এমন কেন, আমি যে বিষয়ে পড়াশোনা করেছি সেখান থেকে তো কোনো প্রশ্ন আসে না, আমার নিজের বিষয়ে যদি প্রশ্ন আসতো আমি একেবারে ফাটাই ফেলতাম। তো তাহলে তো এখন তো এটা তো আপনার নিজের বিষয়, আপনার নিজের ভালো লাগার বিষয়, নিজের ভালোবাসার বিষয়। এখন আপনি আপনার যোগ্যতা যাচাই করার সুযোগ আসে, তো এখনো তো আপনি পারতেছেন না, কারণটা কি? ওই যে একজন এতক্ষণ বললাম, এখন একজনে বলতেছে 19তম থেকে নাকি লিখিত হবে না, দেখছেন? এই জন্য আমাদের স্টুডেন্ট গুলা পড়ালেখার চেয়ে বেশি গুজবে কান দিবে, তারা গুজবকে নিয়ে বেশি থাকে। যে যত বেশি গুজবে থাকবে তার জীবনটাও তত বেশি গুজবের মতো হয়ে যাবে। আমার কিচ্ছু করার নাই, আমি আমার কথা প্রথম থেকে বলে ফেলছি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছেন বা মাঝখান দিয়ে আসছেন, তাদেরকে প্রথমে মূল আলোচনার মূল নির্যাস প্রথমে বলে ফেলেছি, ওখান থেকে আপনার ব্যাকে টেনে আবার পুরোটা আলোচনা শোনার জন্য আমি পরামর্শ দিলাম। যাই হোক, আমার আলোচনা অনেক হয়ে গেছে, আমি এখন আলোচনা শেষ করে দেব, শেষ প্রান্তে চলে এসেছি। তো এই লাইভের মাধ্যমে আমার যে স্টুডেন্টগুলা যুক্ত হয়েছেন বা পরবর্তীতে হবেন, আপনাদের উদ্দেশ্যে আমি একটা মেসেজ দিতেছি। আমার পুরাতন স্টুডেন্ট যারা গতবার 18তমতে ক্লাস করেছে, তারা যদি আবার পুনরায় অ্যাড হতে চায়, তাদেরকে
আপনার যে কাজটা করতে হবে তাদের জন্য আমার 40% একটা সম্মানী ছাড় থাকবে। আর অনেকে তৃতীয়বার অ্যাডমিশন নিবে, তাদের জন্য আমার কোনো ফি নির্ধারিত নয়, তারা নিজের সুবিধা মতো যা ফি পরিশোধ করবে। একটু আগেও আমি এই কাজ একজনকে বলেছি এই কথাটা। নতুনদের জন্য যেহেতু কালকে ক্লাস শুরু হবে, থাকবে 20% ডিসকাউন্ট নতুনদের জন্য ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত, কালকে পর্যন্ত। আর পুরাতনদের জন্য 40% আমার একটা সম্মানী ছাড় আছে। এটা হলো আমার যারা 18তমতে পড়েছে 19-এ পড়বে, আর যারা 17তেও পড়েছে 18তেও পড়েছে এখন 19-এ অ্যাড হতে চাচ্ছেন, তাদের জন্য আমার ফি নির্ধারিত নেই, তারা নিজেদের উপর আমি ধার্য করে দিলাম, মানে তাদের জন্য ফিটা ফিক্সড নয়। এটা হলো তাদের প্রতি আমার সম্মান, সেলুট, আমাকে ভালোবাসে, সে ভালোবাসার প্রতিদান হিসাবে এটা তাদের জন্য বরাদ্দ। আর যারা 18তমতে করেছেন তাদেরকে আমি 40% সম্মানী ছাড় দিয়েছি। আর যারা নতুন তাদেরকে আগামী 15 তারিখের রাত পর্যন্ত, মানে ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত 20%-এর সুযোগটা দিয়ে রেখেছি। আর এইবার আমার আরেকটা প্ল্যান আছে। এবারের প্ল্যানটা হলো, এবার আমি প্রত্যেকটা ক্লাস দিব কম কম করে, অর্থাৎ আপনাকে যে ক্লাসটা দিব এই ক্লাসটা যাতে আমি শেষ করতে পারি এবং ক্লাসটা আদায় করার একটা প্ল্যান আছে। অর্থাৎ ক্লাসের পরিমাণ দিব কম। ধরেন সপ্তাহে আগে আমি যদি একটা ক্লাস দিতাম, এখন আমি দিব ধরেন 2টা বা 3টা। যেমন আমি একবার মূল কথাটা বলি, যে কথাটা বলতেছিলাম। আচ্ছা, ক্লাস শুরু হবে আগামীকাল 15 তারিখ। আগামীকাল 15 তারিখ স্কুল কলেজ পৃথক বেসে। যে কথাটা আমি ধরেন বাস্তব সংখ্যা কালকে আমি যেভাবে ক্লাসের প্ল্যান সাজিয়েছি, প্রথমে এইচএসসি লেভেলের বেসিক অধ্যায়ের ক্লাসটা দিব, এরপরে দিব আমার অনার্সের মেইন বইয়ের ক্লাসটা। এটা কিন্তু দুইটা আগে কিন্তু এই দুইটা একত্রে দিতাম, এসএসসি লেভেলেরটাও দিতাম একত্রে, অনার্সেরটাও দিতাম। এখন আমি যেটা করতেছি, এসএসসি লেভেলেরটা দিব আলাদা, অনার্সের বইটা দিব আলাদা, দুইটা দিব 2 ক্লাসে। এরপরে বিগত সালের ক্লাস দিব আলাদা, এটা দিব 3 নম্বর ক্লাসে। এরপরে কি করব, বিগত সালের ক্লাসটা দেওয়ার আগে এই যে এসএসসি লেভেলের ক্লাসটার উপর একটা পরীক্ষা নিয়ে নিব, এরপরে অনার্সের মেইন বইয়ের উপর একটা পরীক্ষা নিয়ে নিব এই অধ্যায়ের উপরে। তারপরে এবং পরীক্ষা নেওয়াটা বাধ্যতামূলক করে দিব, সবাইকে পরীক্ষা উপস্থিত থাকতেই হবে, এরকম একটা ব্যাপার করে দিব। এরপরে বিগত সালের ক্লাস দিব। তাহলে আগে যে এই সবগুলা টপিকস বা ক্লাস কিন্তু আপনার আগে একত্রে দিতাম, কিন্তু এখন আমি কি করছি, আগের একটা ক্লাসকে এখন 3 থেকে 4টা বিভাগে বিভক্ত করে কিছু জিনিস আমার আপডেট করতে হবে, সেই জিনিসগুলো সহ দিব। এইভাবে প্রত্যেকটা অধ্যায়, প্রত্যেকটা ক্লাসকে এইভাবে কিছুটা মৌলিক পরিবর্তন করে নিয়ে আসতেছি এবং পরীক্ষাটাকে ফোকাস দিতেছি। এবং এখন যে পরীক্ষা নিব প্রশ্নে কোনো অপশন থাকবে না, এই বিষয়টা আপনার নিশ্চিত করে ক্লাস নিব। আর আমাদের একজনে বলছে, স্যার পরীক্ষা দেওয়ার জন্য ভর্তি হতে হবে আমার সমস্যা সমাধানের জন্য। পরীক্ষা, আমি তো শুধু পরীক্ষার কোনো বেস করাই না বাবা, আমি কোনো পরীক্ষার বেস পড়াই না, আমি পড়াই হলো মূল কোর্স করাই। পরীক্ষা এই যে এইবার অনেককে আমি ফ্রি পরীক্ষা দেওয়ার সুযোগ দিয়েছি, বিনিময়ে তারা ভাবছে যে এই পরীক্ষাগুলো যে আমি নিছি এখান থেকে কই আসলো, তারা অনেকে অনেক রকমের মানে নেগেটিভ কমেন্ট ফেসবুক গ্রুপগুলোতে আমি দেখি, মাঝে মধ্যে কষ্ট লাগে। তাদেরকে ফ্রি ক্লাস করার সুযোগ দিয়েছি, তারা ভাবতেছে এটাই আমার পড়া। আসলে এটা আমার পড়া নয়, শুধু পরীক্ষার জন্য আমি কোনো বেস নিই না, আমি আমার মূল কোর্স করাই, তার সাথে পরীক্ষাটা রাখছি। এবার আর ফ্রি পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়ার আমার খুব একটা ইচ্ছে নেই, কারণ যারা শুধু ফ্রি পরীক্ষাগুলো অ্যাটেন্ড করে তারা মনে করে আমি এটাই পড়াইছি, তারা মনে করে কই এটা থেকে তো আসলো না। আসলে তো বিষয়টা তা না। এই পরীক্ষাগুলো নেওয়ার উদ্দেশ্য হলো আপনাকে পূর্ণাঙ্গ প্রিপারেট করা পরীক্ষার জন্য, আর যাতে বইয়ের নালী নক্ষত্র সব আপনার ক্লিয়ার হয়। কিন্তু এখান থেকে যে আসবে এটার কোনো গ্যারান্টি নেই। আমি গ্যারান্টি দিব হলো মেইন বইয়ের আপনার সবগুলো টপিক সিলেবাস অনুযায়ী ভালো করে পড়েন, তাহলে আপনার কমন পড়বে। এই জন্য আমি কোনো পরীক্ষার জন্য বেস অ্যাডমিশন নিচ্ছি না, আমি মূল সিলেবাস অনুযায়ী পড়ানোর অ্যাডমিশন নিচ্ছি, সেই অনুযায়ী ক্লাস দিব। আর পরীক্ষা তারই একটা অংশ হিসেবে থাকবে। আশা করি আমার কথা আমি বুঝাইতে পেরেছি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা এতক্ষণ আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো আমি বলেছি আপনি কিভাবে পড়বেন, কিভাবে শুরু করবেন। আপনি যে আমার প্ল্যাটফর্মে আমার কাছেই পড়তে হবে বিষয়টা এমন নয়, আপনি নিজেও পড়লে এইভাবে পড়েন, তাহলে আপনার সফলতা আসবে। এবং সময় নিয়ে পড়েন, পড়াশোনাকে সময় দিতে হবে। আপনার যে স্বাভাবিক ইনকাম সোর্সগুলো আছে সেইগুলোকে সচল রাখেন এবং অন্যান্য চাকরির প্রিপারেশনগুলো সাথে নিতে থাকেন। যখনই আপনার সার্কুলার আসবে তখনই আপনি যাতে ওই যে তখনই আপনি অ্যাট্রাক্ট মোডে যেতে পারেন। কিন্তু আপনি যদি কিছুই না পড়ে বসে থাকেন সার্কুলার আশায়, তখন কিন্তু আপনার সার্কুলার দিয়ে দিবে, আপনার আর কিছুই করার থাকবে না। এবং আপনি এবার যেমন অনেকে হতাশ হয়েছেন, তখন আপনি হতাশায় পড়ে যাবেন। শুনেন, এটা আমার নিজের বিষয়, এটা আমার নিজের সাবজেক্ট যোগ্যতা যাচাই করার বিষয়। এখানে আমার জন্য একটা সুযোগ। গুজবে যারা কান দিবে তারা আগেও ধ্বংস হয়েছে, এখনো ধ্বংস হবে।
কিন্তু তাদের এইভাবে তাদেরটা চলতে থাকবে। আর সফল হওয়ার জন্য আমি আগেও বলেছি, শর্টকাট কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই, পরিশ্রম করেই সফল হতে হবে। আরে আমার পেড কোর্সে আপনি অ্যাডমিশন নিলেন, কিন্তু আপনি ওই যে আমার কথা শুনলেন না, আপনি ফাঁকি দিলেন। আমি আমার কথা বললাম, আপনি বলবেন এরকম স্যারে বলে আমি আমার মতো করে চালাই যাই, তাহলে আপনার অ্যাডমিশন নিয়ে কোনো লাভ নেই। আপনি অ্যাডমিশন নিতে হলে আপনাকে পরিশ্রম করার মতো চিন্তা ভাবনা থাকতে হবে, স্যারের ওবিডিয়েন্ট হতে হবে, যা বলি আপনাকে তা মানতে হবে, তা শুনতে হবে। আরেকটা কথা আমি লাইভের মাধ্যমে বলি, আমি কিন্তু আপনার সরাসরি মূল ক্লাসগুলো, আমার মূল ক্লাস হলো ইউটিউব লিঙ্ক সিস্টেম, রেকর্ড ক্লাস, লাইভ ক্লাস হয় না। কারণ এই বয়সে আইসা এই প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে লাইভ ক্লাস করার মতো স্টুডেন্ট আমার এখানে মুরব্বী বাচ্চাদের কিন্তু খুব একটা এই সুযোগ নাই। এখানে ম্যাক্সিমামে কিন্তু আপনার চাকরির, এই যে আমি এখানে অনেকগুলো আইকন দেখতেছি, এই জন্য বলতেছি আর কি, প্রোফাইলের আইকন, অনেকেই কিন্তু বিভিন্ন ইনকাম সোর্সের সাথে জড়িত থাকতে হয়, সাংসারিক কাজে জড়িত থাকতে হয়, নানান ধরনের চাপ কিন্তু আপনার উপরে এই বয়সে। কারণ এই বয়সটা একটা বিশাল টার্নিং পয়েন্টে আছেন, এখানে পড়ালেখা শেষ, আবার নতুন চাকরির খোঁজার একটা মোমেন্ট, আবার অনেক চাকরি করেন, আবার দেখা যায় ফ্যামিলিকে কাভার দেওয়া, আবার দেখা যায় অনেক একটা ভালো ইনকাম করে, কিন্তু একটা নাম মানে আমাদের সামাজিক স্ট্যাটাস অনুযায়ী একটা ওই যে মানে কাগজে কলমে একটা ভালো চাকরির জন্য অনেকে বিয়েটা পর্যন্ত অনেকে আটকা আছে, এরকম লোকও আছেন। আবার অনেকে মানে সামাজিক কারণেও চাকরিটা নিচ্ছেন, অনেকে অনেক ভালো ইনকামও করেন, কিন্তু তারপরেও চাকরিটা তার দরকার। এবং অনেকে সাংসারিক অনেক ত্যাগতিকে করে হাজব্যান্ডের কথা বাদ দিয়ে, শাশুড়ির কথা বাদ দিয়ে লেখাপড়া করেছে, না টিকলে দেখা যায় এখানে কটাক্ষ করবে, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হবে, বলছে মানে। কিন্তু এই যে 18তম যে প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে আপনার, এটা কিন্তু সাধারণ জনগণ কেউ বুঝবে না। এই যে আপনার অপশন দেয় নাই, এরপরে আপনার স্কুল পর্যায়ে পরীক্ষা হতাশ হয়ে অনেকে কলেজ পর্যায়ে দেয় নাই, এই হতাশার কারণে। কিন্তু দেখা যায় যে দিলে ভালো করতো। তো সব মিলিয়ে আপনি সবকিছু চাইলেই আপনার আশেপাশে ফ্যামিলিকে, আপনজনকে বুঝাইতে পারবেন না, আর বুঝাইতে যাবেনও না। আপনার সবাই খুঁজবে আপনার সফলতা, কিন্তু একটা সফলতার গল্প লিখতে গেলে যে কত ব্যর্থ আগে হতে হয়, কত ব্যর্থতার গ্লানি নিয়ে অগ্রসর হয়ে সফলতার ধার প্রান্তে যেতে হয়। যে সফল হয়েছে কেবলমাত্র সেই জানে, বাকিরা তো শুধু তামসা নেয় করে, বাকিরা তো শুধু তামসা নেয়, বাকিরা তো শুধু আপনাকে হেয় প্রতিপন্ন করার চিন্তা থাকবে, বাকিরা তো শুধু মজা নেওয়ার চিন্তা থাকবে। কিন্তু আপনার পরিশ্রম আপনাকে করতে হবে। আপনি যখন সফল হবেন দেখবেন আশেপাশে ভালো মানুষের, আপনজনের অভাব হবে না। এই জন্য পরিশ্রম করে আপনি আগে আপনার সফলতা নিয়ে আসেন, ইনশাল্লাহ আশেপাশে আপনজনের মায়ার সুরের কথা বলার লোক, আপনার সহানুভূতি দেখানোর লোক, সৌহার্দ্যপূর্ণ আচরণ করার লোক অভাব হবে না। একজনে বলছে স্যার সার্কুলার কবে হতে পারে? দেখেন, আমি কোনো ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটর নয়, ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটর নয়, মূলত আমি একজন শিক্ষক। আমার পরিচয় আপনারা এই নামে জানেন। আমার পক্ষে ওই বাহুল্য বর্জিত কথা বলা কোনোভাবে সম্ভব নয়। আমি আপনাকে সেটা বলবো যে এই যে নূর মোহাম্মদ পরীক্ষা দেয় নাই, অথচ কিন্তু মোটামুটি প্রথম দিকে প্রিপারেশন ভালো ছিল। আজকে আমি আপনাদের সাথে একটা আফসোসের কথা শেয়ার করে ওই কথাটা বলবো। যেমন আমার একজন স্টুডেন্ট আমার কাছে 17তমতে পড়েছিল, নাম হলো নাইদা, জানি না উনি লাইভে আসবে কিনা। 17তমতে পড়েছিল, 18তমতেও পড়েছে, আমার কথা মতো সম্পূর্ণ ভালো প্রিপারেশনও নিয়েছিল। কিন্তু যেদিন আপনার 12 তারিখে পরীক্ষা, তার আগের দিন রাত্রে থেকে আজকে পর্যন্ত তার মেয়েটা কি যেন ভাইরাস জনিত না কি কারণে মারাত্মকভাবে অসুস্থ, 106 ডিগ্রি জ্বর, সেটা সে আমাকে বলেছে। সে পরীক্ষা স্কুলেরটাও অ্যাটেন্ড করতে পারে নাই, কলেজেরটাও অ্যাটেন্ড করতে পারে নাই। তাই দেখেন ভাগ্যের কি বিড়ম্বনা। তাহলে বাচ্চা এত অসুস্থ, যেদিন পরীক্ষা তার আগের দিন রাত্রে থেকে বাচ্চা সহ হাসপাতালে, গুরুতর অসুস্থ। এখন বাচ্চাটা কিছু সুস্থ আছে, স্কুলে পরীক্ষাও দিতে পারে নাই, কলেজের পরীক্ষাও দিতে পারেন নাই। তাহলে তার জন্য কি আফসোস লাগে না? লাগে। কিন্তু তার যে এই সমস্যা, এটা এই সমাজ গ্রহণ করবে না, তার ফ্যামিলি ওই একদিন না একদিন কটাক্ষ করবে, কিন্তু তার এই যে একটা বিপদ হইলো, সে পরীক্ষাটা দিতে পারলো না, এটা কি আমি আপনি এড়াইতে পারবো না। এই জন্য আগাম ভবিষ্যৎ কি হবে কি হবে না অগ্রিম সব কথা বলা সম্ভব নয়। আপনার কাজ হলো সঠিক লাইন লেন্থ বজায় রেখে আপনার সঠিক কাজটা করে যাওয়া, যা হওয়ার তা হবে। আপনার স্রষ্টা আপনার জন্য আপনার কর্মক্ষেত্র, আপনার রিজিকের ব্যবস্থাটা নির্ধারণ করে রেখেছে। আপনার কাজ হলো শুধু এগিয়ে যাওয়া। যেটা বলছিলাম যে একজনে বলেছে যে স্যার 19তম সার্কুলার কবে দিবে? 19তম সার্কুলার আমি বিভিন্ন মোটামুটি কয়েকটা বিশ্বস্ত সূত্র থেকে যতটুকু জানতে পেরেছি, 18তম বাইবাটা যখনই শুরু হবে তখনই 19তম সার্কুলারটা দিয়ে দিবে। তার মানে ধরেন অনেকে জানতে চাইছেন রেজাল্ট কবে দিবে। 18তম রেজাল্টটা যদি 1 মাস পরে দেয়,
নর্মালি লিখিত পরীক্ষা হওয়ার 1 মাস পরে রেজাল্ট হয়, তার ধরেন 15-20 দিন পরে যদি ভাইভাটা শুরু হয়, তাহলে ধরেন 1.5 মাস আপনার এই যে 1.5 মাস থেকে সর্বোচ্চ 2 মাস, এগুলো কিন্তু সব অনুমান নির্ভর কথা, বিভিন্ন জন তথ্য থেকে জানা কথা। আপনার সার্কুলারটা দিবে, কিন্তু 19তম সার্কুলার দিবে, কিন্তু যখনই আপনার সার্কুলার দিয়ে দিবে তখনই কিন্তু আপনার প্রিলি পরীক্ষা ধামামা বেজে যাবে। প্রিলির জন্য আপনার কিন্তু তখন একটু টাইম বাড়তে দিতে হবে। তো সেই সময় আপনার কিন্তু লিখিত সিলেবাস কভার করা অনেকের পক্ষে সম্ভব হবে না। লিখিত সিলেবাস কভার করতে হলে আমি আজকে এই লাইভে যে প্ল্যান দিয়েছি আপনাকে একেবারে শুরু থেকে, আপনি আমার লাইভকে আবার শুনবেন, শুনে সেই প্ল্যান অনুযায়ী যদি আপনি অগ্রসর হন, আমি আশা করি আপনার সফলতা আসার সম্ভাবনা অনেক বেশি। এরপরেও আপনি আমার কথা মানা না মানা সম্পূর্ণ আপনার ব্যাপার। আপনি আপনার নিজস্ব প্ল্যানে অগ্রসর হতে পারেন, দিন শেষে সফলতাই বড় কথা, তার প্ল্যানে অগ্রসর হলেন সেটা বড় কথা নয়। আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আপনাদের মনে কোনো ক্ষোভ থাকলে, রাগ থাকলে এই লাইভের মাধ্যমে কমেন্ট বক্সে ঝেড়ে দিতে পারেন, আপনাদের কোনো মতামত থাকলে দিতে পারেন, কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমি দ্রুত লাইভ থেকে চলে যাব। যাওয়ার শেষ অংশে আমি একটা কথাই আপনাদেরকে বলবো, গুজবে কান দিবেন না। 19তম প্রিলির পাশাপাশি আমি যেভাবে বলেছি লিখিত প্রস্তুতিটা শুরু করুন, যা হওয়ার তাই হবে, কিন্তু আমি যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। যুদ্ধ ছাড়াই যদি বিজয় চলে আসে সেটা ভিন্ন কথা, কিন্তু আমি যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে, না হলে যে কোনো সময় নিহত হয়ে যাওয়ার, যখন আপনি অ্যাটাক হয়ে যাবেন যে কোনো সময় আপনি কিন্তু তখন আর আপনার কিছুই করার থাকবে না, তখন কিন্তু আপনি শেষ হয়ে যাবেন। এজন্য আমি প্রস্তুত থাকতে হবে, যা হওয়ার তাই হবে। ওই বিভিন্ন ইউটিউব ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটরদের গুজব মার্কা কন্টেন্ট নিয়ে বসে থাকবেন না। আমরা গ্রাজুয়েট, অতএব যারা এইসব কন্টেন্ট ক্রিয়েটর তারা আপনার মতো অত যোগ্যতা সম্পূর্ণ না, এরকম অনেকেই আছে। তারা পারে কি, এডিট করতে পারে, ক্যামেরা আছে, ভিডিও আছে, কোন রকম একটু বানাই ছেড়ে দিল, আমি সেটাই খাইলাম, তাহলে তো আর হইল না। আমার বিবেক আছে, আমরা আমাদের মতো করে পিএসসির অধীনে বিসিএস এর আদলে পরীক্ষা হওয়া মানে এমসিএন বাদ হয়ে যাওয়া, এটা আমার মাথায় ধরে না। আপনার মাথায় এই পোকাটা কই থেকে আসলো, এরকম চিন্তা বাদ দিন। অলরেডি বর্তমানে আমাদের পরীক্ষাটা বিসিএস এর আদলেই হচ্ছে, প্রিলি, লিখিত, ভাইবা, আবার পুলিশ ভেরিফিকেশন। আর এটাও আরেকটা স্বাধীন সংস্থা এনটিআরসি, এখন এনটিএসসি নামে একটা সংস্থা করবে, আরো 4-5 বছর আগে শুনেছি। সংস্থা করুক আর যাই করুক, সেটা আমার মাথা ব্যথা নয়। আমার কাজ হলো পড়াশোনা চালিয়ে যাওয়া। আমার অন্যান্য চাকরির প্রস্তুতির সাথে, আমি আপনাকে আবারও বলতেছি, অন্যান্য চাকরির প্রস্তুতির সাথে সাথে আপনি সে এনটিএসসি এর চাকরির প্রস্তুতি নেবেন। তাহলে আপনার এই চাকরি হোক বা অন্য চাকরি, একটা হলে হলো, একটা নিয়ে বসে থাকলে হবে না। স্যার কোন কোন বইগুলো কিনতে হবে বললে ভালো হতো। আমি কিন্তু কথা প্রথমে বলে ফেলেছি। স্কুল পর্যায়ের জন্য আমাদের সিলেবাস অন্তর্ভুক্ত বই হলো ক্যালকুলাস 1, ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স, তারপরে অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি, এরপরে আছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, 5টা বই। এগুলো আপনার পুরাতন হলেও সমস্যা নেই, আপনি আগে যে লেখকের বই পড়েছেন বা যে প্রকাশনা বই পড়েছেন সেটাই সংগ্রহ করতে পারেন। এরপরে কলেজ পর্যায়ের জন্য এই বইগুলা থেকে অ্যাপ্লাইড ম্যাথটা বাদ যাবে, সাথে নতুন পঠানের অংশ ঢুকবে, নিউমেরিক্যাল অ্যানালাইসিস, আর হলো আপনার লিনিয়ার প্রোগ্রামিং। এই হলো বইয়ের লিস্ট। এরপরেও যদি আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন, আর আপনাদের কোনো পরামর্শ থাকলে দিতে পারেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আপনাদের মূল্যবান সময়গুলো দেওয়ার জন্য। মূলত আমার মূল ফোকাসটা ছিল 19তম লিখিত প্রস্তুতি যেভাবে শুরু করবেন, আর আগামীকালকে আমাদের যে নতুন যে বেচটা শুরু হচ্ছে সেটা সম্বন্ধে একটু আলোচনা করে নিলাম এই ফাঁকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।